আ ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা। এখানে আসলে ব্যক্তিগত কোনো ইস্যুতে আমি টক শোতে কথা বলতে রাজি না। জাতীয় পর্যায়ের আ যদি প্রশ্ন থাকে সে বিষয়ে আমি কথা বলব। তো আপনি ২য় যে প্রশ্ন করেছেন, আ সেই প্রশ্নের উত্তর দিই। দেখেন নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবে যারা নির্বাচনে পরাজয় বরণ করে, তারা স্বাভাবিকভাবে নানান ধরনের প্রশ্ন তুলে থাকে। এখন সব প্রশ্নই যে আসলে সঠিক আবার আ সব প্রশ্নই মিথ্যা সেটি নয়। তবে এই নির্বাচনটা নিয়ে আ যে ধরনের আন্তর্জাতিক মতামত বা যারা এখানে আ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান এখানে আসলে এসেছিলেন, তারা যে মতামত দিয়েছেন, প্লাস বাংলাদেশের যে সকল আ প্রতিষ্ঠান রয়েছে তারা যে মতামত দিয়েছেন, এবং আমরা দেশের জনগণ যেটা আসলে প্রত্যক্ষ করেছি, এই নির্বাচনটা একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং কিছু সমস্যা তো থাকেই। বাংলাদেশের জনগণ তো সবাই ভালো হয়ে যায়নি এবং দেশটাও ইউরোপ, আমেরিকার মতো হয়ে যায়নি। তবে ইতিহাসের একটি সেরা নির্বাচন হয়েছে বাংলাদেশের ইতিহাসের এবং এই নির্বাচনে দেখেন জামাত ইসলাম তারাও ভালো করেছে। তারা ইতিহাসের সেরা ফলাফল করেছে এবং বিএনপি স্বাভাবিকভাবে রাষ্ট্র পরিচালনায় যাদের অভিজ্ঞতা রয়েছে, তারা ভালো করবে এটিই কিন্তু এ ধরনের জরিপ সব জায়গায় ছিল এবং সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু বিএনপি ভালো করেছে। বিএনপির আরো ভালো করার সুযোগ ছিল যদি বিভিন্ন জায়গায় বিএনপির বিদ্রোহী প্রার্থী না থাকতো। আমি তো মনে করি যে বিএনপির ২৮০ টি আসন পাওয়ার মতন অবস্থা ছিল। বিএনপির যে ধরনের জনপ্রিয়তা মানুষের কাছে। কিন্তু বিভিন্ন জায়গায় কিছু দুষ্ট চক্র রয়েছে আ যারা আসলে দলের চেইন অব কমান্ড বা নেতৃত্বকে এক ধরনের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বা চ্যালেঞ্জ করে এক ধরনের তারা নির্বাচনে অংশ নিয়েছে। সেটা একটা বড় সমস্যা বিএনপির জন্য ছিল। আশা করি ভবিষ্যতে এ ধরনের সমস্যা থাকবে না। তারা কেউ হয়তো ভাবছিল যে ব্যক্তিগতভাবে আমাকে ক্ষমতায় যাওয়া গুরুত্বপূর্ণ। কিন্তু দেখেন একজন প্রার্থী সম্ভবত আপনার নারায়ণগঞ্জের, তিনি আবার বলছেন যে যতক্ষণ না পর্যন্ত বিএনপি তাকে গ্রহণ করবে, ততক্ষণ পর্যন্ত তিনি আসলে আপনার মানে শপথ নিবেন না। সে ধরনের কথা বলেছেন। আ তো সেই জায়গা থেকে মোটামুটি বোঝা যায় যে একজন ব্যক্তি তিনি আসলে দলের বাইরে নির্বাচিত হয়ে জনগণের জন্য খুব বেশি করতে পারেন না। যেহেতু বিএনপি ক্ষমতায় যেখানেই যে ধরনের উন্নয়ন দরকার না কেন সেটা আসলে বিএনপির হাত ধরেই হবে। বিএনপি সরকারের হাত ধরেই হবে। এর বাইরে আসলে উন্নয়নের তো সুযোগ নাই। ভবিষ্যতে অন্য দল আসলে তারা উন্নয়ন করবে। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু বিএনপি জনগণের ম্যান্ডেট পেয়েছে এবং আগামী ৫ বছর ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় থাকবে। তো সেক্ষেত্রে বিএনপির হাত ধরেই রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন হবে এবং আপনি দেখবেন যে ৫ বছরের আগ পর্যন্ত বিএনপির মেয়াদ শেষ হওয়ার আগের দিন পর্যন্ত কেউ বলবে যে আমরা মানে এই সরকারের পদত্যাগ চাই। আমরা নতুন নির্বাচন চাই। যেটা বাংলাদেশের মানুষের বলেন বা দলগুলোর এক ধরনের আপনার বলা যায় যে চিরাচরিত বৈশিষ্ট্য। তো এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি মনে করি যে আমাদের যেমনিভাবে একটি ভালো আ আপনার সরকারি দল দরকার, ঠিক একইভাবে ভালো আ বিরোধী দল দরকার। আমরা দেখলাম যে জামাত ইসলাম সহ যে ১১ দলীয় জোট তারা শপথ নেওয়ার আগের দিনই তারা কিন্তু আন্দোলন শুরু করলো। এখন আপনি যদি সারা বছর এভাবে আন্দোলন করতে থাকেন, তাহলে তো এই দেশে আসলে কোনো পরিবর্তন হবে না। সুতরাং আমি মনে করি যে আ সরকারের সাথে আলোচনার মাধ্যমেই কিভাবে আসলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে যারা বিরোধী দলে আছেন তাদেরকে সহযোগিতা করতে হবে। কারণ এই দেশটা তো আমার। মানে শুধুমাত্র আমাকে ক্ষমতায় যেতে হবে আর এইজন্য আমি সারাক্ষণ আন্দোলন করব। যেমন আপনি দেখেন যে দাবিতে তারা আন্দোলন করল। যেমন হাতিয়ায় একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এই মানে অভিযোগ দিয়ে তারা কিন্তু আন্দোলন করল। পরবর্তীতে কি জানা গেল? যে এই অভিযোগটি আসলে যেভাবে উত্থাপন করা হচ্ছে এই ঘটনাটি আ আসলে ওই ধরনের সত্য ঘটনা নয় যে ধর্ষণ করা হয়েছে। হ্যাঁ, শারীরিকভাবে নির্যাতন হয়েছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই নারীও হামলার শিকার হয়েছে, এটি সত্য। কিন্তু সেখানে ধর্ষণের ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত মানে প্রশাসনের পক্ষ থেকে বলেন বা ওইখানকার সাংবাদিক যারা রয়েছে ডাক্তারদের পক্ষ থেকে বলেন, আমরা শুনেছি যে না শারীরিক নির্যাতন হয়েছে কিন্তু ধর্ষণের ঘটনা ঘটে নাই। আমি তো গ্রামের সন্তান। আমি দেখেছি ছোটবেলায় যে এই পরিবারের সাথে ওই পরিবারের মারামারি। তো সেক্ষেত্রে নারী পুরুষ উভয় মিলে কিন্তু মারামারি করে। গ্রামগঞ্জে যেটা এখানে যারা আছেন ছোটবেলায় হয়তো দেখেছেন বা আপনারা এখনো হয়ে থাকে যে এই পরিবারের সাথে ওই পরিবারের সংঘর্ষ। তো এইটাকে যদি আবার আমি এটিও দেখেছি যে একজন নারী মানে নিজের ব্লাউজ নিজে ছিঁড়ে ফেলিয়ে থানায় গিয়ে বলে যে মানে আমাকে হামলা করেছে, ধর্ষণ করেছে। বাংলাদেশে এ ধরনের অনেক ঘটনা ঘটে আসলে মানে আমি অবাক হয়ে গিয়েছি বিশেষ করে এনসিপির মতন একটি দল, তারা তো উদীয়মান শক্তি।
তারা দেখলাম যে এই মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে আন্দোলন করলো। এবং জামাত ইসলাম তো বিরোধী দল, তাই না? এনসিপি যতগুলো আসন পেয়েছে এটা তো এনসিপির কল্যাণে না। এটা তো জামাত ইসলামের কারণেই তারা ৩% ভোট পেয়েছে। অন্যথায় তো ১% ভোট পাওয়ার সম্ভাবনা ছিল না। তো সেই জায়গায় জামাত ইসলামও আবার তাদের ফাঁদে পা দিয়েছে। আমরা দেখেছি নির্বাচনের আগে এনসিপি এবং জামাতের মধ্যে যে ধরনের দূরত্ব, তাদের ভিতরে যে ধরনের আপনার সাংঘর্ষিক মতামত, যেমন নাহিদ ইসলাম নিজেই বলেছিলেন যে জামাতের নেতৃত্বকে মানুষ গ্রহণ করবে না, তাদেরকে ভোট দিবে না। তো সেটাই তো হয়েছে, জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করে নাই। আমি যেটি মনে করি যে এইটা আসলে নাহিদ ইসলামরা এক ধরনের প্রতিষ্ঠা করে গেছে। এবং সেটাই কিন্তু বাস্তব হয়েছে। যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি ঢাকা ৮ থেকে নির্বাচন করলেন। আ তাকে তো মানুষ আসলে ভোট দেয়নি। ভোট দিয়েছে জামাতকে। কিন্তু এই নাসিরউদ্দিন বা জামাত কেন আসলে সেখানে জিততে পারল না? এর পিছনে অনেকগুলো কারণ আছে। আমার কাছে মনে হয় যে এই জায়গায় অন্যতম কারণটা হলো যে নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেই বলেছিলেন যে ভারত হলো আ দুঃখিত, জামাত হলো ভারতের একটি এক্সটেনশন। অর্থাৎ ভারতের তৈরিকৃত একটি দল। তো জামাতকে নিয়ে যে ধরনের বিতর্ক সৃষ্টি করা, সেই বিতর্ক কিন্তু এনসিপি নেতৃবৃন্দই করেছে। হান্নান মাসুদ যেমন পাস করল। সেই হান্নান মাসুদ জামাতকে নিয়ে কি বলেছে? আজকে জামাতের ঘাড়ে চড়ে হয়তো এনসিপি তারা ৭ টি আসন পেয়েছে। কিন্তু কথা হলো যে আজকে নিজেদের তাদের ভিতরে যে ধরনের বিতর্ক ছিল, আজকে দেখেন আপনি দেখেন শুধুমাত্র ক্ষমতার জন্য আজকে একে অপরের বন্ধু। যা আমরা দেখেছি যে জামাতের পক্ষ থেকে কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যকে কেন্দ্র করে বিবৃতি পর্যন্ত দেওয়া হয়েছে। তাহলে আপনি কি বলবেন? তার মানে বাংলাদেশে যেটি দাঁড়িয়েছে যে আপনার কাছে ক্ষমতাই মুখ্য। আর এই ক্ষমতার জন্য আপনি শত্রুকে বন্ধু বানাচ্ছেন, বন্ধুকে শত্রু বানাচ্ছেন। তো এই ধরনের প্র্যাকটিস থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বের হয়ে কিভাবে আসলে সরকারি দল এবং একই সাথে বিরোধী দল মিলেমিশে দেশ গঠনে কাজ করতে পারে, সেজন্য আমাদেরকে অবশ্যই আলোচনার ভিত্তিতে এগিয়ে যেতে হবে। এখন তো টকশোতে আমি, আপনি বা এখানে যারা আছে ঝগড়াঝাটি করি, সেটা কি ভালো হবে? গণ অভ্যুত্থানের শক্তি তো সবাই। যারা গণ অভ্যুত্থানের শক্তি তারা নিজেরা কামড়াকামড়ি করবে, মারামারি করবে, একে অপরকে এমনভাবে তুলোধনা করবে, সেটা তো আসলে মানুষ কোনোভাবেই গ্রহণ করতে চায় না। হ্যাঁ, গঠনমূলক সমালোচনা হতে পারে। গঠনমূলক সমালোচনা আপনি আমার আ য মানে দলের যদি ভুল থাকে সেটাকে আপনি সমালোচনা করার মাধ্যমে, আপনি পরামর্শ দেওয়ার মাধ্যমে আপনি শুধরে নিবেন। কিন্তু আপনি তো গালিগালাজ করা, আপনি সেই আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে যে স্টাইলের রাজনীতি হয়েছে, সেই স্টাইলের রাজনীতি তো আসলে বাংলাদেশে গ্রহণযোগ্য না। রাজনীতির গুণগত পরিবর্তন দরকার, সরকারি দল এবং বিরোধী দলের আচরণগত পরিবর্তন দরকার এবং সবাই মিলে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেইজন্য সবার ভিতরেই ইতিবাচক পরিবর্তন দরকার। জি। অসংখ্য ধন্যবাদ রাশিদ খান।